সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা জাহান দীপা। দর্শক, আমার মনে হয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদের চুল নিয়ে কোনো সমস্যা নেই। কম বেশি সবারই কিন্তু দেখা যায় যে ড্যান্ড্রাফ জনিত সমস্যা বা চুল পড়া জনিত সমস্যা থেকে থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চুলের চিকিৎসা, আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাস্থেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। কম বেশি সবারই কিন্তু একটা প্রবলেমের কথা শোনা যায় যে আমার চুল পড়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। সো এক্ষেত্রে আপনার কাছে জানবো যে আসলে এই যে টাক পড়ে যাওয়া বা চুল পড়ে যাচ্ছে বেশি, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা ছেলেদের চুল পড়ার বা টাক পড়ে যাওয়ার যে রোগীগুলো আমরা বেশি পাই, এর পিছনে মেইন রিজন হচ্ছে জেনেটিক একটা ফ্যাক্টর থাকে। যে সমস্ত ছেলেদের অ্যাকচুয়াল টাক বলতে আমরা যেটা বুঝি গ্রেড 3 বা হচ্ছে গ্রেড 4 বার্ডনেস, একদম আপনার স্কিনটা চকচকে হয়ে যায়, হেয়ার ফলিকল থাকে না আমরা যখন ক্লোজলি অবজার্ভ করি। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় এটা হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্সের কারণে হয়। এটা 95% আপনি ধরে নিতে পারেন। আচ্ছা, তার বাবার ছিল বা তার ফ্যামিলিতে কারো আছে, হ্যাঁ, তো এরকম। আর মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস হয়, বাট ফিমেল প্যাটার্ন হেয়ার লস যেটা, এটাতে আবার দেখা যায় যে একদম চকচকে টাকটা হয় না, ওটা হচ্ছে আপনার সিথি যেটা, ওটা আস্তে আস্তে বড় হতে থাকে বা ফাঁকা হতে থাকে। তো এছাড়া যেটা হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্স ছাড়া যেটা হয় যে ডায়েটেরই একটা বিশাল ইনফ্লুয়েন্স আছে। অনেক সময় দেখবেন যারা এক্সেসিভ ডায়েট করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি চুল পড়ে যায়। আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, যাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স আছে, যেমন থাইরয়েড যাদের হচ্ছে হরমোনের প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনার হেয়ারটা ফল হতে পারে। এছাড়া ভিটামিন D3 এখন আপনি হচ্ছে টেস্ট করলে ম্যাক্সিমাম লোকের দেখা যাবে D3 লেভেল কম আছে, তো সেক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হতে পারে। তো আমরা যেটা করি যে হেয়ার ফলের পেশেন্ট আসলে আগে ইভালুয়েশন করি যে কী কারণে তার হেয়ারটা ফল হচ্ছে, সেই অনুযায়ী আমরা হয়তো সাপ্লিমেন্ট দিচ্ছি বা মেডিসিন দিচ্ছি। তো যাদের বংশগতভাবে টাকজনিত সমস্যা রয়েছে, যেমন দাদার রয়েছে, বাবার রয়েছে, এবং তার ক্ষেত্রে হয়তো টাকের কিছুটা সিমটম দেখা দিচ্ছে, সেক্ষেত্রে টাকটাকে প্রিভেন্ট করার জন্য বা টাক যেন না পড়ে, সেক্ষেত্রে আসলে কখন থেকে তিনি ট্রিটমেন্টটা শুরু করলে বা চুলের যতটা কিভাবে নিলে এই টাক হওয়া থেকে তিনি বাঁচতে পারেন? ছেলেদের ক্ষেত্রে দেখা যায় টিনেজ বয়সের পর থেকে তার কিন্তু আস্তে আস্তে হেয়ার ফল হওয়া স্টার্ট করে, এবং টাকের যে স্টার্টিংটা হেয়ার ফল থেকে স্টার্ট হয়। এবং সেক্ষেত্রে মেইন রিজন যেটা হচ্ছে DHT, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। এদের ক্ষেত্রে যেটা হয় যে একটা টেস্টোস্টেরন আমরা জানি মেল একটা হরমোন, তো এটা থেকে আপনার ডাইহাইড্রোটেস্টোস্টেরনে আপনার কনভার্ট হয়ে যায়। তো যে কারণে আপনার এটার জন্য একটা এনজাইম আপনার হচ্ছে রেসপন্সিবল 5 আলফা রিডাক্টেজ। তো আমরা যেটা করি যে কোনো যেহেতু আমরা ডক্টর, হ্যাঁ, আমাদের কাছে যখন এই ধরনের প্রবলেম নিয়ে আসে আমরা রুট কজের মধ্যে যাই, যেই জায়গায় হচ্ছে তার ট্রিটমেন্টটা দরকার, অবশ্যই ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট দরকার, সাথে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো হচ্ছে মানে অ্যাডেড অ্যাডভান্টেজ তাকে হচ্ছে দেয়। বাট মেইন রিজনটা যদি আপনি রিমুভ না করেন, বাইরে থেকে আপনি যতই PRP করেন, এক্সোজোম করেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, ওই হেয়ার থাকবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, এটা আমরা জানি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে মিনক্সিডিল। ছেলেদের ক্ষেত্রে ফিনেস্টেরাইড কিছু ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি, সেটা অবশ্যই ইভালুয়েশনের পরে। এবং সেই সাথে তার যদি কোনো ডায়েটের ডেফিসিয়েন্সি থাকে, কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি বা হরমোনাল কোনো ইস্যুস থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো সাপ্লিমেন্ট সেই অনুযায়ী দিয়ে থাকি। আচ্ছা, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে কারো হয়তো চুল পড়ছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রথমেই তারা ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করে, নিজেরা জেনে না জেনে, অথবা ইউটিউব গুগল সার্চ করে যে বায়োটিন টাইপের কিছু ট্যাবলেট অথবা হচ্ছে ভিটামিন E ক্যাপসুল, সেটা তেলের মাধ্যমে হোক বা মুখে খেয়ে হোক, এই ধরনের কিছু সাপ্লিমেন্ট তারা গ্রহণ করে থাকে। এটা কি আসলে চুল গ্রোথের ক্ষেত্রে কাজ করে, চুল পড়া বন্ধের ক্ষেত্রে কাজ করে?
এটা হয়তো সাপ্লিমেন্ট আপনার কিছু বেনিফিট হয়তো দিতে পারে, বাট আপনার হচ্ছে রুট কজ যদি আপনার বায়োটিন ডেফিসিয়েন্সি নাই, সেক্ষেত্রে আপনি বায়োটিন দিয়ে তো লাভ হচ্ছে না। আচ্ছা। আপনার আছে হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আপনার আছে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, সো আপনি বায়োটিন দিলে ওই কজটা কিন্তু রিমুভ হচ্ছে না। হ্যাঁ, ভিটামিনের হচ্ছে যেটা বায়োটিন বলেন বা যে কোনো ইক্যাপ বলেন, তো এই ভিটামিনগুলোর কিছু বেনিফিট তো ডেফিনেটলি আছে, কিন্তু আপনার যেটার ডেফিসিয়েন্সি আছে ওই কজটা রিমুভ না করে বা ওটা যদি ট্রিট না করে আপনি হয়তো বায়োটিন আর ভিটামিন ই দিয়ে ওটা হয়তো একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত আপনার কিছু বেনিফিট দিতেও পারেন, নাও দেওয়ার সম্ভাবনা বেশি, বাট বেটার হচ্ছে কজটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা। যারা ঢাকার বাইরে রয়েছে তারা হয়তো দেখা যায় যে দূরে থাকার কারণে এই ধরনের ট্রিটমেন্ট থেকে তারা বঞ্চিত হচ্ছে। সো এই ধরনের পেশেন্টদের সংখ্যা কেমন, বা অনেক দূর থেকে যখন পেশেন্টরা আসে, এই সেশনগুলো, এগুলো নিশ্চয়ই বিভিন্ন ধরনের সেশন রয়েছে, এগুলোকে কমপ্লিট করাটা তো কিছুটা তাদের জন্য একটু ব্যয়বহুল হয়ে যায়, কিছুটা অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে সেই ধরনের পেশেন্টদেরকে আপনারা কিভাবে ডিল করে থাকেন? যেহেতু আমরা বিজনেস পেজ আমাদের আছে, তো সেখানে অনেক কোয়ারি আসে, অনেকে কল দেন বা হচ্ছে জানতে চান যে ঢাকার বাইরে কি করে ট্রিটমেন্টটা নেব। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু স্কিনের বা হেয়ারের ট্রিটমেন্টগুলো না পেশেন্ট না দেখলে আসলে সাজেস্ট করা খুবই ডিফিকাল্ট, আমরা লোকাল যে ডার্মাটোলজিস্ট আছে তাদের কাছে রেফার করে থাকি। এখানে পেশেন্টের বুঝতে হবে যে আপনি বিউটি পার্লার বা অনলাইন পেজের প্রোডাক্ট নিয়ে আসলে আপনার প্রবলেমের সলিউশন করতে পারবেন না। হয়তো কিছু জিনিস আছে যে অনেকে ককটেল টাইপের কিছু মেডিসিন সেল করে, তো এটাতে কিছুটা ইনিশিয়ালি আপনি হয়তো বেনিফিটেড হবেন, বাট আপনার ডক্টর আপনাকে কজ আইডেন্টিফাই করে যে ট্রিটমেন্টটা দিবে ওটার সাথে আসলে ওটার কোনো কম্প্যারিজন হয় না। তো ওটাতে আপনার হচ্ছে পার্মানেন্ট একটা আপনি সলিউশন পাচ্ছেন, আর যেটা আপনি অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বা পার্লারে গিয়ে যেটা করছেন ওটা আপনাকে টেম্পোরারি একটা রিলিফ দিচ্ছে হয়তো, বাট আপনি স্পেন্ড করছেন একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো সেই অনুযায়ী বাংলাদেশে আপনি যদি বাইরের সাথে তুলনা করেন, বাংলাদেশে ট্রিটমেন্ট কস্ট কিন্তু খুবই লো। আচ্ছা। তো আর মফস্বলের দিকে তো আরো বেশি লো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একজন ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট যারা হচ্ছে হেয়ার বা স্কিন, এবং আমার কাছে মনে হয় যে যারা আসলে ঢাকার বাইরে থাকে, আমার মনে হয় এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চটকদার যে বিজ্ঞাপনগুলো থাকে যে এই ক্রিমটা, এই প্রোডাক্টটা ইউজ করলে তার চুল পড়া কমে যাবে এবং চুল গজাবে। তো এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? সব সিটিতেই ডার্মাটোলজিস্ট আছে, স্কিনের ডক্টর আছে, ওনারা একটু কষ্ট করে মানে সবচেয়ে বেশি নেগলেক্টেড আমার মনে হয় যে ডার্মাটোলজি সাবজেক্টটা, বা হচ্ছে স্কিন রিলেটেড কোনো প্রবলেম হলে বিউটি পার্লারে চলে যায় বা অনলাইনে একটা কিছু সার্চ করে নেওয়ার চেষ্টা করে। তো এটা আসলে আমাদের মানুষদেরকে একটু এডুকেট করার দরকার আছে, নিজেদেরকে সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে যে আপনি যেমন আপনার জ্বর হলে বা আপনার কোনো একটা বডিতে কোনো প্রবলেম হলে আপনি ডক্টরের কাছে যান, রিলেটেড ডক্টরের কাছে। আপনার ত্বকের কোনো সমস্যা হলে, চুলের কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। আচ্ছা, কেননা মানুষ তো আসলে খুব শর্টকাট একটা সলিউশন কিন্তু জানতে চায়। আর এখন না পিআরপি বলেন বা হচ্ছে আপনার স্কিনের যে কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো কিন্তু মফস্বল এরিয়াতেও ডক্টররা প্র্যাকটিস করছেন। পিআরপি এবং এক্সোসোম ট্রিটমেন্টের কথা বলছেন, দুটোর মধ্যে আসলে তফাৎ কি বা কোনটা সবথেকে বেস্ট? এখানে হচ্ছে পিআরপি খুব অ্যাভেলেবল একটা ট্রিটমেন্ট, আর এক্সোসোম হচ্ছে আমরা তো জানি মেডিকেল সায়েন্স এভরি নাও অ্যান্ড দেন চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট ইনভেন্ট হচ্ছে, নতুন নতুন ট্রিটমেন্ট ইনভেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এক্সোসোম আমরা যেটা বলি যে পিআরপিতে যদি গ্রোথ ফ্যাক্টর থাউজেন্ডস থাকে, এক্সোসোমে কিন্তু বিলিয়ন্স থাকে। আচ্ছা। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড এক্সোসোম একটা রেভলিউশনারি চেঞ্জ নিয়ে আসছে, এবং হচ্ছে এক্সোসোমকে বলা হচ্ছে এটা বেস্ট ট্রিটমেন্ট, যদিও এখনো এফডিএ ক্লিয়ারেন্স হয়নি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা প্র্যাকটিস হচ্ছে। ম্যাম, পিআরপি ট্রিটমেন্ট সম্পর্কে কম বেশি অনেকেরই ধারণা আছে, কিন্তু এক্সোসোম ট্রিটমেন্টটার সম্পর্কে এটার অ্যাব্রিভিয়েশনটা কি বা কি ধরনের প্রসিডিওর এটা করা হয় সেটি সম্পর্কে আসলে অনেকের ধারণা নেই, একটু জানতে চাই। এক্সোসোমটা হচ্ছে এক ধরনের ভেসিকল, হ্যাঁ, এটা হচ্ছে এটার মধ্যে অনেক বেশি যেটা আমরা বললাম যে ফিল্ড উইথ গ্রোথ ফ্যাক্টর, মানে বিলিয়ন্স অফ গ্রোথ ফ্যাক্টর থাকে, পেপটাইডস থাকে। তো আর পিআরপির ক্ষেত্রে যেটা হয় যে পিআরপিটা তো আপনার সেলফ ডিরাইভড, আপনার হচ্ছে ব্লাড নিয়ে ওখান থেকে আমরা সেরামটা আলাদা করছি, এটাতে অনেক বেশি প্লেটলেট থাকে এবং গ্রোথ ফ্যাক্টর থাকে একটু কম পরিমাণে। তো এক্সোসোমটা হচ্ছে ডিরাইভেটিভ হচ্ছে আপনার মেজেনকাইমাল সেল থেকে আমরা হচ্ছে ওটা হচ্ছে এক্সট্রাক্ট করা হয়, ইউজুয়ালি প্লাসেন্টা অথবা এমব্রায়োনিক কর্ড থেকে আপনার হচ্ছে এটা এক্সট্রাক্ট করা হয়। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে এটার এক্সোসোম বডিতে কিন্তু এমনিতেই থাকে একটা সেল অর্গানালি আর কি, হ্যাঁ, এক্সট্রা সেলুলার পোর্শন, যেই এটার কাজ হচ্ছে যে একটা সেল থেকে আরেকটা সেলে সিগন্যাল নিয়ে যাওয়া। আচ্ছা। যে আমার এখন এটা দরকার, এই সেলকে হচ্ছে সে সিগন্যাল দিবে এবং সেল ওটা প্রডিউস করবে। তো
তো এটা হচ্ছে এক্সোজোমের কাজ। তো এই সেম কাজটাই এক্সোজোমকে আমরা হচ্ছে বাইরে এক্সট্র্যাক্ট করে এটা হচ্ছে কমার্শিয়ালি সেল করা হচ্ছে, এবং এটা আমরা ইউজ করছি স্কিনের জন্য এবং হেয়ারের জন্য। এটা কাজ হচ্ছে, এটা স্কিনে ক্ষেত্রে হচ্ছে আপনার যে রিজুভিনেশনের একটা হেল্প করছে, যে সেলগুলো লস হয়েছে বা যে ড্যামেজটা হয়েছে ওটা রিপেয়ার করা, এবং হেয়ারের ক্ষেত্রে হেয়ার ফলিকলকে যেগুলো হচ্ছে দুর্বল হয়ে গেছে, যে আর হেয়ার গ্রো করতে পারছে না বা হচ্ছে থিনিং হচ্ছে, তো ওটা থেকে আপনার হেলদি হেয়ারটাকে বের করে নিয়ে আসা বা হচ্ছে হেয়ার প্রোডাকশনটাকে বাড়িয়ে নেওয়া। তো এটার খুবই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট, এই কারণে বলবো আমরা ইউজ করছি প্রায় অলমোস্ট 1 ইয়ার হয়ে যাচ্ছে, এবং এখন পর্যন্ত যে রেজাল্টটা দেখছি এটা হচ্ছে পিআরপির চেয়ে ফার মোর বেটার। বাট পিআরপি অবশ্যই অ্যাভেলেবল ট্রিটমেন্ট হিসেবে এবং কস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হিসেবে পিআরপি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। বাট এক্সোজোমটা একটু এক্সপেন্সিভ হয়, কারণ যেহেতু প্রোডাক্টটা আপনার ভালো এক্সপেন্সিভ। অর্থাৎ যদি কেউ জানতে চায় যে আসলে পিআরপি করব নাকি এক্সোজোম করব, এক্ষেত্রে আপনারা এক্সোজোমের কথা বলে থাকেন। আমরা কেননা হচ্ছে সাজেস্ট পিআরপি করে সম্পর্কে থাকি। আসলে সবাই যেটা জানে যে এটা একটা লেংদি একটা প্রসেস, Lengthy process। 6টা 7টা নিতে হয়, এবং অনেক সময় দেখা যায় 1 বছর পর্যন্ত তাকে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হয়। এক্সোজোমের ক্ষেত্রে আপনার এটা আমরা ডোজটা অনেকটাই হচ্ছে কম। এক্সোজোমের এটাই সুবিধা, ডিউরেশনটা অনেক, লঞ্জিভিটিটা অনেক বেশি। একটা সেশন বা 2টা সেশন করার পর 6 মাস পর একটা সেশন। সো এটা হচ্ছে একটা রিলিফের জায়গা আর কি। আমরা চুল পড়া চিকিৎসা নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখনও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা 2টি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত
খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে। কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। আমরা চুল পড়া চিকিৎসা নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করেছি এবং জানলাম আপনার কাছ থেকে। এখন একটু জানতে চাই যে চুল পড়াটা যেন না হয় বা কিভাবে এটাকে আসলে প্রতিরোধ করা যেতে পারে। প্রথমত হচ্ছে আমি যেটা বলেছি যে আমরা আইডেন্টিফাই করতে হবে যে কী কারণে তার চুল পড়ছে। সে অনুযায়ী হয়তো তার যদি ডায়েটারি রিজনে হয়ে থাকে, ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, আমরা হচ্ছে তাকে ডায়েটটা ইমপ্রুভ করতে বলি। এবং কারো যদি ভিটামিন B12-এর কারণে হয়ে থাকে, ভিটামিন B12-এর আমরা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। সেই সাথে হচ্ছে D3, এটা হচ্ছে কজ আসলে যার যে কারণে হচ্ছে ভিটামিন D3 ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকলে সেটা করে থাকি আমরা সাপ্লিমেন্ট। তবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা অনেক বড় কারণ হিসেবে বলা যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, সেক্ষেত্রে আয়রন সাপ্লিমেন্ট। এবং যাদের হরমোনাল প্রবলেম আছে বা ইউজুয়ালি দেখা যায় হাইপোথাইরয়েড যারা, ওদের ক্ষেত্রে হেয়ার ফলের প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার হয়তো সাপ্লিমেন্ট দিতে হয় আমাদের। সেই সাথে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে হেয়ার ফল কমানো, স্টপ করার এবং হচ্ছে রিগ্রোথের জন্য আমরা মিনক্সিডিল স্প্রেটা ইউজুয়ালি দিয়ে থাকি টপিক্যাল ইউজের জন্য। তো এছাড়া যেটা হয় যে আমরা ট্রিটমেন্টগুলো সাজেস্ট করে থাকি, যে PRP, এক্সোজোম। আর যাদের ক্ষেত্রে একদম বার্লনেস চলে এসছে, হ্যাঁ, আপনার হেয়ার ফলিকল নাই, একদম চকচকে স্কিন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট সাজেস্ট করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু জানলাম আসলে চুলের চিকিৎসা নিয়ে এবং কোন কোন ধরনের আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে রয়েছে। আবারও ধন্যবাদ এবং শুভকামনা রইল NTVর পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন NTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বন্ধ্যাত্বটা এখন অনেক বেড়ে গেছে। বন্ধ্যাত্ব আমাদের এখন মেরিটাল ডিসহারমোনি বন্ধ্যাত্বের জন্য হচ্ছে, বন্ধ্যাত্বের জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, বন্ধ্যাত্বের জন্য অনেক কিছু হচ্ছে। একটা কাপল, স্বামী স্ত্রী উভয়ে যদি একসাথে থেকে, দূরে না থেকে, বিদেশে না থেকে, আনপ্রোটেক্টেড ফিজিক্যাল লাইফ লিড করে এবং নিয়মিত মাসিক 9ম দিন থেকে 22তম দিন একদিন পরপর মেলামেশা করে 1 বছরের মধ্যে যদি কনসিভ না করে, তখন আমরা তাকে বন্ধ্যাত্ব বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় NTV জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com-এ। এছাড়াও NTVর বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় NTVর সঙ্গেই থাকুন।